প্রিয় দর্শক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠান, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিএস। এবং আমি হুমায়রা থাকছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে, এবং আরও থাকছেন দুজন অতিথি বরাবরের মতোই আমাদের স্টুডিওতে। তারা দুজনেই চলচ্চিত্রের মানুষ, এবং একজন ক্যামেরার পেছনের মানুষ, একজন ক্যামেরার সামনের মানুষ। চলুন কথা না বাড়িয়ে আমাদের অতিথিদের সাথে আগে পরিচিত হয়ে নেওয়া যাক। প্রথমেই থাকছেন তানিন সুভা আপু, যিনি একজন অভিনেত্রী, এবং তারপরে আছেন জেসমিন আক্তার নদী আপু, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? ভীষণ ভালো আছি। আমি প্রথমেই সুভা আপুর কাছে চলে যাব। আপু, আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে একটু জানবো। কাজ তো অনেকদিন ধরে কাজের দূরে ছিলাম আমি, প্রায় 1 বছরের মতো। আমার বিজনেসের ব্যস্ততার কারণে, তারপরে হচ্ছে করোনার অনেক কিছু মিলিয়ে এখন আবার নতুন করে শুরু করলাম। এই তো যাচ্ছে। এখন বর্তমানে হচ্ছে আমি নাটক নিয়েই বেশি ব্যস্ত। আচ্ছা। আর হচ্ছে সামনে আমার একটা সিনেমার শুটিং শুরু হবে, অনুদানের সিনেমা। এটা ডিরেক্টর হচ্ছে সাদেক সিদ্দিকী ভাইয়া। তো এই তো এগুলো নিয়েই প্রিপারেশন চলছে। বাহ, চমৎকার। এরপরে আমি নদী আপুর কাছে একটু যাব। জি বলেন, কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে একটু জানবো। ডিরেকশন নিয়ে কাজ করছেন আপনি, কি কাজ আপনার সামনে আসছে, এবং এখনকার কাজ সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আমি একটা লম্বা গ্যাপ নিয়েছি। প্রথমত হচ্ছে আমি অসুস্থ ছিলাম, যার জন্য হচ্ছে মাঝে 4 বছর আমি কাজ করিনি। তো এখন নতুন আরেকটা গল্পের প্রিপারেশন হচ্ছে, গল্পের নাম হচ্ছে শূন্য বসবাস। আর মোটামুটিভাবে আমি কাস্টিংও কমপ্লিট করে ফেলেছি। সেটাতে আমি শ্যামল মাওলা এবং হচ্ছে মিষ্টি জান্নাত, ওদেরকে মোটামুটিভাবে প্রাথমিক আলোচনা করে ঠিক করেছি ওদেরকে নিয়ে কাজটা করব। আর এর পাশাপাশি যেটা করেছি সেটা হচ্ছে 4 বছরে কিছু নাটক নির্মাণ করেছি, কিছু টেলিভিশন প্রোগ্রাম তৈরি করেছি। মানে সিনেমাতে ছিলাম না 4 বছর, মানে আমার একটা সিনেমা চৈত্র দুপুর, যেটা সেন্সরে আটকে গেল, এটা শাপলা মিডিয়ার ছিল। তারপর একটু মেন্টালি আপসেট ছিলাম যে এত ভালো একটা সিনেমা নির্মাণ করলাম, বাট আমি তো কোনো পলিটিক্যাল ইফেক্ট নিয়ে কাজ করিনি, আমি একটা মেয়ের জীবনটাকে প্রেজেন্ট করেছিলাম। তো সেক্ষেত্রেও আমাকে সেন্সরে থেকে আটকিয়ে দেয়, বিভিন্ন রকম মানে মানে আমাকে প্রশ্ন দেয় যে এই ধরনের কাজ আমি কেন করলাম। তো আমি সত্যটাকে তুলে ধরতে গিয়ে হয়তো আমি বাধাগ্রস্ত হয়েছিলাম। এখনও সেন্সরে ছবিটার ভাবে আটকা পড়ে আছে। জানি না এই সরকার যারা আসবে নতুন করে, তারা প্রিভিউ বোর্ড থেকে সেন্সর দিবে কিনা। না দিলেও কষ্ট নেই, আমরা আশা করব এটা এই সিনেমাটা খুব দ্রুতই হচ্ছে সেন্সর থেকে বেরিয়ে আসবে। আমি আবার একটু সুভা আপুর কাছে চলে যাব, যে আপুর এই অভিনয়ের জগতে আসার গল্পটা একটু যদি শুনি। আমার অভিনয়ের আগে তো মূলত আমি ছিলাম ক্লোজ আপ 1 2012-এ। আচ্ছা, 2012 সালে যখন আসি, তারপরে অনেক দূর, মানে আমার ইচ্ছে ছিল অনেক দূরে যাই গান নিয়ে, বাট হয়নি তখন। তো মাঝপথে যখন থেমে যাই, তো সেখান থেকে আমার আবার অ্যাডের মাধ্যমেই আসা। তারপরে তো নাটক, আর নাটকের পরে আমার প্রথম নাটক ছিল মোশাররফ করিম ভাইয়ের সাথে, যমজ নাটক, আজাদ কালাম ভাই ছিলেন ডিরেকশনে। তারপরে তো হচ্ছে নদী ভাবি। নদী ভাবি বলতে আমার সিনেমাতে আসাটাই হচ্ছে সাইমন তারেক ভাইয়ার হাত ধরে। সাইমন তারেক ভাইয়ার মাটির পরে সিনেমা আমার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল। তো ভাবিদের হাত ধরেই আর কি আমার অভিনয়ের জগতে প্রফেশনালি কাজ করা শুরু হয়। বাহ, চমৎকার। আমি নদী আপুর কাছেও সেম কোশ্চেনটা রাখবো, যে এই যে ডিরেকশনে আসলেন, এটার আসার গল্পটা কেমন ছিল? আসার গল্পটা ছিল, আমি মূলত হচ্ছে অ্যাকাউন্টের স্টুডেন্ট, আমার কর্পোরেট সেক্টর জব ছিল। আর আমার হাজব্যান্ড হচ্ছে ফিল্ম ডিরেক্টর। তো মাঝে মাঝে শুটিং ইউনিটে যে শুটিং দেখা, তো দেখতে দেখতে যেটা মনে হয় যে একটা ডিরেক্টর একটা পাওয়ারিজম থাকে, সেটে যাওয়ার পর সবাই খুব মানে অনার দিচ্ছে, বা তার সবাই তার কথা শুনছে, মানে এই যে নেতৃত্বের ব্যাপারটা আমাকে খুব টাচ করে। আর ওই সময় খুব ঝামেলা যাচ্ছিল চলচ্চিত্র, সবাই ছোট ছিল। আর এদেরকে যখন পাই তখন তো ওরা বেশ ছোট, মানে আমাদের ইউনিট, টোটাল ইউনিটটা খুব ছোট ছোট বাচ্চা নিয়েছিল। সাইমন সাদিক ছিল তখন একদমই নতুন, ও নতুন। লামিয়া নামে একটা ভিড় থেকে একটা মেয়ে আসছিল, ও নতুন। তো আমার হলো মাটির পরিতে হচ্ছে আমি প্রথম হলো মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি, অ্যাসিস্ট করি। এবং ওটার পরে মনে হয় যে আমি এটিএনে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আপনার মানে আমার হাজব্যান্ডের ইন্টারভিউ ছিল। তো সেখানে যেয়ে দেখলাম ওখানে আমার বসতে খুব ইচ্ছা করছিল যে ওই সেটে আমি বসি। তো আমি জিজ্ঞেস করলাম, তো উপস্থাপিকা বললো যে আপনাকে তো ডিরেক্টর হতে হবে।
বাসায় যে বললাম যে আমাকে ডিরেক্টর হতেই হবে, লোভ মানে লেগে গেছে। লোভ থেকে এবং ভালোবাসা থেকে। আর সবচেয়ে বড় কথা যে আমার এরপর অনেকগুলো রিনিউড হয়েছে, অনেকগুলো ছবিতে কাজ করা হয়েছে, কিন্তু মাটির উপরে একটা প্রথম সন্তানের যে একটা মায়া থাকে, অনেক আবেগ ছিল ওরা আমাদের। প্রত্যেকটা আর্টিস্ট আমার সন্তানের মতো ছিল। বাহ। এখনো আর আছে এখন না, পর্যন্ত এখন হচ্ছে পর্যন্ত ওদেরকে দেখলে মনে হয় সে ওই ছোট জায়গাটা- জায়গাটা বড় হয়ে গেছে। এই ওই জায়গাটা এভাবেই আসা। ই করা সম্ভব। আচ্ছা, এবার আমি আবার সুবাপুর কাছে একটু যাব যে এই যে অভিনয় করছেন, আপনার কাছে অভিনয় শিল্পী এবং ডিরেক্টরের মধ্যে যে সম্পর্কটা, এটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আমি যতদিন ধরেই কাজ করছি, সেই মাটির পরী থেকে শুরু করে আজ পর্যন্ত আমার সাথে ডিরেক্টর ভাই যারা আছেন সবার সাথে খুবই ভালো সম্পর্ক। ইভেন শুধু কাজের বেলায় যে ভাইয়াদের সাথে সম্পর্ক তা না, তাদের ফ্যামিলি পর্যন্ত সবার সাথেই আমার খুব ভালো ওঠা বসা হয়ে যায়। আর ভাবির ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট, কারণ হচ্ছে বাচ্চাদের মতো। আসলে আমি তখন তো কিছুই বুঝতাম না, মেকআপ সেন্স ছিল না, কস্টিউম কোনো কিছুই বুঝতাম না। তার মাধ্যমে অনেক হেল্প সে আমাকে করেছে। যখন আউটডোরে যাই, এমনও হয়েছে যে সব আর্টিস্ট যে যার মতো থাকছে, আমি হচ্ছে ভাবির সাথে একই রুমে, ভাইয়া ভাবি একসাথে আমরা থেকেছি। টাঙ্গাইলে আমার মনে পড়ে মাঝে মধ্যে অনেক হাসি এটা, যে অনেকে বলে যে ডিরেক্টরের সাথে ঘুমিয়েছে, রুম থেকে যখন সকালে বের হচ্ছে তো ওটা তো ডিরেক্টর রুম, ও বের হচ্ছে হিরোইন, আমার তো ভাই। ডিরেক্টর রুম থেকে ও আর্টিস্ট বের হচ্ছে, তাই বললাম পিছনে আমি আছি। হ্যাঁ, আর হ্যাঁ। আমি মাঝখানে ঘুমিয়েছিলাম, আর দুই ভাই বোন দুই পাশে, ও তো আমাদের বোনের মতো। রাইট, আমার ফ্যামিলি মেম্বার বলতে সবাই জানে, আমি সব সময় বলি আর কি, যে সব ইন্টারভিউতে যে সাইমন ভাই আমার সিনেমাতে মানে তারাই আমার অভিভাবক। আর হচ্ছে যেহেতু অনেক বছর ধরে, প্রায় তো 12-13 বছর পার হয়ে গেছে আমার ফিল্ম নাটক সব কিছু মিলিয়ে, কিছু একটা থাকে না যে আবেগের জায়গা, একটা আবদারের জায়গা। আমি কিন্তু মাঝে মধ্যে ভাইয়া যখন দেখি যে অন্য আর্টিস্ট নিয়ে কাজ করে বা কোথাও আউটডোরে শুটিং এ গেল, আমি তাকে পিচ করি যে কি ব্যাপার ভাইয়া, ভুলে গেছেন? আমার তো খোঁজ খবর নেন না, কি হলো? ঠিকই তো দেখি কাজ করেন। ভাই আবার বলে যে সব গল্প তো চমৎকার একটা বন্ডিং আসলে। হ্যাঁ, তোর তো সব গল্পের সাথে তৈরি করা যায় না। আবার হচ্ছে আর অনেক সবকিছু মিলিয়ে ভাইয়ের সাথে আমি কোনো একটা হলেই আমি তাকে নক দিই। এই যে সেদিন এই আপনাদের প্রোগ্রামে আসার ব্যাপারে কথা বলার আগে, আমি আসলে বিজনেস নিয়ে এত ইদানিং একটু বেশি ব্যস্ততার কারণে, ভাইয়া হচ্ছে ইলেকশনে সে জয়ী হলো, সে আমাকে কল দিয়ে বলে, কি রে কি হয়েছে তোর? সবাই তো উইশ করলো, তুই তো একটাবার আমার শুনতে জানালি না। পরে আমি বলি ভাইয়া সরি, এরকম। সে আবার বুঝছে যে হ্যাঁ হয়তো আমি ঝামেলার মধ্যে ছিলাম, এই অবস্থা। তো সব কিছুর আগে হচ্ছে ভালো একটা বন্ডিং অবশ্যই আর্টিস্ট আর ডিরেক্টরের মাঝে থাকা উচিত, আমি মনে করি। বুঝতে পেরেছি। আর একবার একটু সুবা আপুর কাছে যাব যে আমরা তো আপনাদেরকে ক্যামেরার সামনে দেখি, সবসময় খুব গ্ল্যামারাস। ক্যামেরার পেছনে আপনাদের লাইফটা কেমন? আসলে আমার তো অ্যাক্টিং এর পেছনের লাইফটাও আমার হচ্ছে আপনার এই রূপচর্চা নিয়ে, যেহেতু আমার পার্লারের বিজনেস। ওকে। তো পার্লারের বিজনেস, সে জায়গা থেকে আমি বলবো আমি নিজে আমাকে সবসময় পরিপাটি রাখতে হয়। আমাকে সময় না পেলেও নিজেকে দেখা যায় সেজে গুজে পার্লারে বসতে হয়, কারণ আমাকে যদি সুন্দর না লাগে, আমি আমার ক্লায়েন্টদেরকে কিভাবে সার্ভিস দেবো, কিভাবে সাজাবো? তো আমার মতে শুধু পর্দার বাহিরে, পর্দার পিছনের মানুষই না, সবারই একটু পরিপাটি থাকা উচিত। আপুর কাছে একটু জানতে চাইবো যে আপু তো অনেকদিন ধরেই সিনেমার সাথে আছেন, আপনার উল্লেখযোগ্য কাজ কোনগুলো যেগুলো আপনার এখনো মানে খুব একেবারে হৃদয়ের সাথে মানে গাথা, এরকম দু একটা কাজ? আচ্ছা, আমি আমার নিজের যে ডিরেকশনের ছবি, আমার ফার্স্ট চলচ্চিত্র ছিল হচ্ছে যদি তুমি জানতে। এটা মোটামুটিভাবে আমাদের বাংলাদেশ থেকে, হ্যাঁ, বাংলাদেশ রিলিজ সহ বহির্বিশ্বে প্রায় 6টা কান্ট্রিতে রিলিজ হয়, এবং এত বেশি প্রশংসা আমি সেখান থেকে পেয়েছি। আমি হচ্ছে যেমন বেলজিয়ামের যে কালচারাল সেক্টরের যে মেম্বাররা আছে, তারা আমাকে মেল করেছিল এবং অ্যাপ্রিসিয়েট করেছিল ওদের এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ওই কাজটা যদি আমি এরপরে আমি 100 কাজও করি, ওই কাজের যে মানে ভালোবাসা আমি পেয়েছিলাম, যে সাড়া আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর ওইখানে সিনিয়র একজন আর্টিস্ট ছিল রাইসুল ইসলাম আসাদ স্যার এবং মনির আপু, তারপরে তানিয়ার বৃষ্টির প্রথম চলচ্চিত্র ছিল ওইটা। মানে তানিয়ার বৃষ্টিও কিন্তু আমাদের হাতে ধরে এসেছিল। আচ্ছা আচ্ছা। ওর প্রথম যে ফটো সেশন হয় চলচ্চিত্রের জন্য, সেই সেশনটা আমরা করিয়েছিলাম। আজকে সবাই সাকসেস, ভালো লাগে যে আমাদের হাত ধরে আসা বাচ্চাগুলো ভালো অবস্থানে আছে, ভালো করছে।
তো ওই সিনেমা করতে যেয়ে যখন আমরা কাপ্তায়ে একটা শ্যুট করতে যাই, একটা ছোট একটা বাচ্চাকে নিয়ে শ্যুট করা হয়। ওই বাচ্চাটার একটা কান্নার সিকোয়েন্স আছে, যে আমি যখন বাচ্চাটাকে মানে বাগানের মধ্যে ফেলে রেখে শট নিই, ওই বাচ্চাটার যে কান্নাটা, মানে ওই কান্নাটা ক্যামেরায় ধারণ করতে আমার এত কষ্ট হয়েছিল, কারণ আমি একটা মা, তো ছোট্ট একটা বাচ্চা। মানে আমার জীবনে এত কষ্টদায়ক কোনো সিকোয়েন্স মনে হয় আমি করতে পারিনি, যে মনে হচ্ছে বাচ্চাটা উঠাই কিন্তু আমার শট শেষ হচ্ছে না। আমার শট আরও কিছু ডিমান্ড করে, যে বাচ্চাটা মানে একদম মুমূর্ষু অবস্থায় চলে যাচ্ছে দুনিয়া থেকে, এরকম শট ডিমান্ড করে। বাট মানে এদিকে চোখে পানি পড়ছে, বাট আমি শর্ট কাট করতে পারছি না। মানে এই কাজটা আমাকে এত বেশি, আমি যখন স্ক্রিনে দেখেছিলাম আমার তখন খুব খারাপ লেগেছিল যে আমি এত নির্মম ছোট একটা বাচ্চাকে আমি এইভাবে শর্ট নিয়েছিলাম। আসলে কাজের জন্য অনেক কিছু করতে হয় এবং সেই করাটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। এক্স্যাক্টলি, এটাই আমাদের কাজ। হ্যাঁ, এটাই আমাদের অনেক সিরিয়াস হয়ে যাচ্ছিলাম আমরা আসলে। তো এই সিরিয়াসনেস থেকে একটু আমরা কুইজে ফিরি। ঠিক আছে, রেডি তো না? হ্যাঁ হ্যাঁ, সো আপুর কাছেই চলে যাই। বলেন। এমন কিছু আছে যা আপনি দেখতে পারেন কিন্তু ধরতে পারেন না, কি সেটা? দেখতে পারি, একদম একটু একটু ভাবলেই পেয়ে যাবেন, খুব সহজ। এরকম তো অনেক কিছু আছে, আশেপাশে দেখা যায়। এমন কিছু আছে যেটা আপনি একটা মানুষকে আমি অনেক লাইক করতাম, তাকে এখন দেখি অন্য একজনের সাথে ঘোরাফেরা সব জায়গায় যায়। আমি না, অত দূরে যেতে হবে না, আরো রোমান্টিক হয়ে যাচ্ছে, আরো কাছে, একদম নিজের কাছে, নিজের একদম আশেপাশে। একদম বলেন। এমন কিছু আছে যা আপনি দেখতে পারেন কিন্তু ধরতে পারেন না, কি সেটা? এই মুহূর্তে আপনার সাথে আছে, এই মুহূর্তেও আপনার সাথে আছে। দেখতে পারি, ধরতে পারি না। হ্যাঁ, সময়। হ্যাঁ, দেখা যায় না, সময় না। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ছুঁতে পারছেন না, ধরতে পারছেন না। যা দেখি সবই ধরতে পারি। আর একটু কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছেন। কি যেটা সারাক্ষণ মানুষের সাথে থাকে, আমার সাথে আছে। হ্যাঁ, এত সময় দেখা যাবে না। না না, চোখে ধরে তাকান, আসলে সামনে টানেন তাকা, সামনে আছে কি? ঠিক আছে, ঠিক আছে, টাইম আপ। আমি এখন সময় বলে দিই। সময় না, সময় না, এটা হচ্ছে ছায়া। ছায়া মানুষের সাথে থাকে, দেখা যায়। তাহলে এই রাউন্ডে তাহলে তানজিল সুবা আপুর মার্কটা আমরা দিতে পারছি না। শুধু আমি যেটা বলছি এটা কিন্তু আমার মনের কথা ছিল, যে আমি একটা মানুষকে পছন্দ করি, তাকে সব সময় দেখে ধরতে পারি। ভীষণ আবেগের কথা আসলে। আমরা ওখানে না যাই ভাবি। হ্যাঁ, না ভীষণ আবেগের কথা। এবার আমার ঠিক আছে, আমি তাহলে এবার নদিয়াপুর কাছে চলে যাব। নদিয়াপুর কোশ্চেনটা, হ্যাঁ, নদিয়াপুর জন্য প্রশ্ন থাকছে হচ্ছে, কোন সে জিনিস যতই মুছো সে ততই ছোট হয়ে যায়? কোন সে জিনিস যতই মুছো সে ততই ছোট হয়ে যায়? মানে মুসলে তো নাই হয়ে যাবে। খুব সহজ, হ্যাঁ, খুব সহজ। ছোটবেলায় আমি যদি একটু না, এত ক্লু দেওয়া যাবে না, আমাকে তো দেয় না। আমাকে সাথে আছে। হ্যাঁ, আমরা রেগুলার এটা ইউজ করি। কোন সে জিনিস যতই মুছি ততই ছোট হয়ে যায়? ছোট হয়ে যায়। কাজল মুছতে ছোট হয়ে যায় চোখের একবার তো বলা শুরু করি, এতগুলো বলতে হবে না, আমি নিজেই পারি। হ্যাঁ আপু, 5 সেকেন্ড গুনবো আমরা। 5 4 3 2 1 টাইম আপ। সঠিক উত্তরটা এবার আমিই বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে পেন্সিলের রাবার। আমার মনে আসছিল, ভাবলাম এরকম ইজি বাচ্চাদের প্রশ্ন করবে। আমার একদম একবার মনে আসছে, একদম মনে এসছে কিন্তু মুখে আসছিল না। এবার আপুকে এই রাউন্ডে আমরা কোনো নাম্বার দিতে পারছি না, অতএব দুজনের স্কোর সমান সমান। আচ্ছা, আমরা দুজনেই জিরো। আমি কিন্তু আপু আপনাকে দেখিয়েও দিয়েছিলাম। আমি না হচ্ছে একদম এখানে কিন্তু পার্সিয়াল হচ্ছে। হ্যাঁ, এটা হবে না, ইরেজার হবে। ভাবলাম না এরকম ইজি প্রশ্ন করবে না, কঠিন কিছু হবে। তো আমরা ছোট্ট করে একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আপনাদের দুজনের মার্ক এখন সমান 0-0।
একদম আমরা 0-0 আবারও ভুল করবো। পরের সমস্যা পরের নেই। ধাঁধায় আমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করব। দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনারা দেখছিলেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। দর্শক ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছিলেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠান পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। এবং এবার আমাদের স্টুডিওতে যুক্ত আছেন রাজশাহী থেকে মাহিরা হাসান আপু। আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, মাহিরা হাসান আপু, আমি তো আপনার পরিচয় জানি। আমার দর্শকদের জন্য যদি আপনার নাম এবং পরিচয়টা আরেকবার একটু বলতেন। অবশ্যই। আমি মাহিরা হাসান। আমি একজন মডেল ও অভিনয় শিল্পী। আমি বিখ্যাত আমের শহর রাজশাহী থেকে, এবং আমি রাজশাহী থেকে কাজ করছি নিয়মিত। বাহ, চমৎকার। আপুর কাজের ক্ষেত্র সম্পর্কে যদি একটু জানি, কি করছেন এখন? আচ্ছা, আমি এখন রেগুলার নাটকের কাজ করছি এবং পাশাপাশি টিভি সিরিজ এগুলোরও কাজ করছি বা করার চেষ্টা করছি। আর এর মধ্যে আমি ফিল্মের কাজও শেষ করেছি, ফুল লেন্থ ফিল্মের কাজও শেষ করেছি। একটা নাম হচ্ছে ডোডোর গল্প, যেটা আমি পুরোপুরি ভাবে শেষ করতে পেরেছি। এটা পরিচালক ছিলেন হচ্ছে রেজা ঘটক ভাইয়া। আর আরেকটা হচ্ছে প্রেম বিলাস, যেটা পরিচালক হচ্ছেন মুনতাসির আকিব। ওটা এখনো কিছুটা বাকি আছে, আশা করি ওটা শীঘ্রই শেষ হয়ে যাবে। বাহ, চমৎকার। আপুর কাছে একটু জানতে চাইবো যে এই যে অভিনয়ে আসা, এটার আসার গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল? এটা আসলে সত্যি বলতে খুব ছোটবেলা থেকে যখন আমি টিভি দেখতাম, সিনেমা দেখতাম বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতাম, বিভিন্ন ধরনের মডেল ফটোগ্রাফি যখন দেখতাম, তখন আমার আসলে তখন নিজেকে ওই জায়গায় মনে হতো যে আমি আসলে, আমার কাছে মনে হতো যে আমার খুব ভালো লাগতো কাজগুলো, এবং সেখান থেকে আসলে আমার মনে হতো যদি আমি এরকম কিছু একটা করতে পারতাম। তো সেই থেকে আমার আসলে বড় হওয়ার পরে ওইটাই আমার আসলে মনের মধ্যে কোথাও না কোথাও তা থেকে যায়, এবং ওইখান থেকে আসলে মূলত আমার শুরুটা। এবং আমি একটা সময়, এটা প্রায় 2021 করোনার পরে ছোট্ট ছোট কাজ দিয়ে আসলে আমার পথযাত্রাটা শুরু। আচ্ছা, ভীষণ সুন্দর। এরপরে আসলে আপনার পরিকল্পনা কি? এখানে আর কি করার ইচ্ছে আছে? আমি খুব শখ থেকে এখানে এসেছি। তো আমি চাইবো যে সামনে আরো ভালো ভালো কাজ করতে, সিনেমার কাজ হোক, ভালো নাটক, সব কাজ করে আমি যেন দর্শকদের সামনে আমার ভালো, মানে আমি আমার ভালোটা যেন প্রেজেন্ট করতে পারি এবং দর্শকদের সামনে নিজেকে ওইভাবে তুলে ধরতে পারি। আপু আরেকটু জানতে চাইবো যে এই যে অভিনয় করছেন, এটা কি পড়াশোনার পাশাপাশি করছেন না পুরোপুরি প্রফেশন হিসেবে নিয়েছেন? না, আমি পড়াশোনার পাশাপাশি এটা আপাতত করছি। এবং এই যে পড়াশোনার পাশাপাশি আপনি যখন অভিনয়টা করছেন, এই ব্যাপারগুলো আপনি কিভাবে সামলে নেন? এইটা আসলে গ্যাপে গ্যাপে করে ফেলি, যখন হয়তো আমার খুব রাশ থাকে না, বা আমার আমার অনেক মানে আমি বর্তমানে আমি এলএলবি করছি, এবং আমি যেই ল কলেজ থেকে পড়াশোনা করি, ওইখানে আমার প্রিন্সিপাল স্যার যিনি আছেন, উনি খুবই ভালো একজন মানুষ। ওনার সাথে আমার আসলে কথাটা, আমার প্রফেশন সম্পর্কে ওনাকে বলা যে আমি এই জায়গাটায়, তো সেই জায়গা থেকে উনি আমার জন্য একটুখানি স্যাক্রিফাইসও করেন, দেন ওই জায়গায় কম্প্রোমাইজের জায়গাটা পাই, যার কারণে আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারি। এই যে অভিনয়টাকে প্রফেশন হিসেবে নেওয়াটা আসলে আপনার কাছে কতটা সেফ মনে হয়েছে, বা আমরা যখন অন্য মেয়েরা আসবে এটাকে, অভিনয়টাকে পুরোপুরি প্রফেশন হিসেবে নিতে, এটা কি আসলে নেওয়া যায়, বা কতটুকু সেফ এটা? আমি এই জায়গা থেকে একটু বলতে চাই যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা আমি যেটা করেছি, বা যারা আসতে চায় না তাদের অবশ্যই ডেফিনেটলি এটা প্রফেশন হিসেবে নেওয়া যায় না এমন কিছু না। তবে আমি এখানে ওই যে বললাম শুরুতে, প্রতিবন্ধকতা তো সব জায়গায় থাকে, সব কাজের ক্ষেত্রেই থাকে। সেটা কিভাবে কাটিয়ে উঠবো বা আমি কিভাবে কাজ করবো, এটা আসলে সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে ডেফিনেটলি এখানে কেউ যদি আসতে চায় বা সে নিজেকে ওই জায়গায় দেখতে চায় বা প্রুভ করতে চায়, তাহলে ডেফিনেটলি আমি বলবো এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম, সে ডেফিনেটলি আসতে পারে বা প্রফেশন হিসেবেও নিতে পারে। বাট ওই তো সবকিছু আসলে নিজের উপরে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমাদের সাথে অনেক দূর থেকে সংযুক্ত হয়েছেন, সময় দিয়েছেন আমাদের। আমরা আবার আমাদের স্টুডিওর অতিথিদের কাছে চলে যাচ্ছি। আমি নদিয়াপুর কাছে এবার একটু যাব। আপুকে আমি জানতে চাইবো যে আমাদের দেশে আসলে শিশুতোষ সিনেমা খুব বেশি হয়নি বা হচ্ছে না, তো এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আগে কখনো করেছেন কিনা? পরিকল্পনা নেই, আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমার সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, আমার চলচ্চিত্রের নাম ছিল জল শ্যাওলা। আমি শ্যাওলা মূলত হচ্ছে পথশির যে শিশু, তাদেরকে নিয়ে কাজটা করেছিলাম।
7টা পথশিশু আমার চলচ্চিত্রে কাজ করেছিল। সাইমন সাদিক এবং মানসী প্রকৃতি ছিল। মুক্তিযুদ্ধর পরবর্তী অবস্থায় বাচ্চাদের যে জীবনযাপন ছিল সেটা নিয়ে হচ্ছে আমার চলচ্চিত্র, শিশুতোষ চলচ্চিত্র। এবং আমাদের দেশে অনেক বাচ্চা যেগুলো হচ্ছে ওরা কিন্তু আসলে মাটি ফেটে তো ওঠে নাই, ওরা তো মানুষের সৃষ্টি, মানে মানুষ থেকে ওরা আসছে। তো এদের জন্ম এবং ওদের উত্থানটা কোত্থেকে আসছে, যে হাজার হাজার বাচ্চা পথে, এদের জন্মদাতাকে। তো আমার চলচ্চিত্রের মধ্যে একটা তথ্য ছিল যে শ্যাওলাগুলো যেন ভেসে না যায়। শ্যাওলা হচ্ছে ওরা, আর জল তো হচ্ছে সমাজের বৃত্তশালীরা। এই বৃত্তশালীদের চাপে, বৃত্তশালীদের কারণে যেন শ্যাওলাগুলো ভেসে না যায়, তাই আমার চলচ্চিত্রের নাম ছিল জল শ্যাওলা। শোভা আপুর কাছে একটু জানতে চাইবো যে এই যে অভিনয়ে কাজ করছেন, এটা আপনার কাছে এই জিনিসটা ঠিক কতটা কঠিন মনে হয়? বা শুরুতে অনেক কঠিন মনে হতো। যখন আমি নতুন আসি তখন তো তেমন একটা বুঝতাম না। অভিনয় তো আসলে শেখারও ব্যাপার আছে। যে কোনো জিনিস শুধু অভিনয় না, যে কোনো কাজ আপনি যখন নতুন করবেন তখন আপনার কাছে কঠিন মনে হবে। আর যখন আপনি সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে নেবেন তখন ওটা অনেক সহজ হয়ে যাবে। আমার জন্য কঠিন ছিল। তারপরে আবার আমি হচ্ছে মনির হোসেন জীবন স্যার, সে মারা গেছে, স্বাধীন নাট্যদল থেকে আমি অভিনয়ের উপরে কোর্স করেছিলাম। তারপরে তো নাচ গান সবকিছুরই দরকার আছে। অভিনয় শুধু অভিনয়ই না, অভিনয়ের সাথে নাচেরও ব্যাপার আছে। রাইট, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে কঠিনই। তারপরে এখন আস্তে আস্তে কাজ করতে করতে অনেক বছর হয়ে গেছে, তো এখন ঠিক হয়ে গেছে। তাও 100-এ আমি নিজেকে 50ও দিই না, ট্রাই করছি আর কি। বাট দর্শক আপনাকে খুব পছন্দ করে। আরেকটু আমি জানতে চাইবো যে এই যে পরিবার, বাচ্চা সবকিছু ম্যানেজ করে এই যে কাজ করা, এটা আসলে কতখানি কঠিন? আমার ফ্যামিলি আমাকে সেই শুরু থেকেই খুবই সাপোর্ট করে আসছে। আমার মা, আমার ভাই বোন সবাই মিলে আমাকে সাপোর্ট করে এখনো। আর এই জন্য কোনো কঠিন কিছুই আমার কাছে কঠিন মনে হয় না। যার সাথে ফ্যামিলি থাকে তার জন্য কোনো কিছুই কঠিন না, সবকিছুই সহজ। তো তারপরও মাঝে মধ্যে হিমশিম খাই, বিজনেস, তারপরে হচ্ছে অ্যাক্টিং, সবকিছু সামলাতে গিয়ে একটু তো ঝামেলা পোহাতেই হয়। তো আপু, আমরা আবার কুইজে যাই। এবার কার কাছে যাব? আসেন আমার কাছে আসেন। ঠিক আছে, আপুর জন্য কুইজ থাকছে, খুব সহজ কুইজ। কোন মা ভাত দেয় না? কোন মা ভাত দেয় না? একদম খুব সহজ, আপনার সাথে কিন্তু জড়িত, খুব সহজ, একটু ভাবলেই পাওয়া যাবে। একটু আমি এমনিতেই টেনশন করে মাথা ব্যথা করে ফেলেছি। আর না না, অতটা কঠিন না, একেবারে খুব সহজ। একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। কোন মা ভাত দেয় না? ওই মাও কি এখানে আছে? এই প্রশ্নটা নদী আপুর জন্য। নদী আপু কিন্তু খুব চিন্তা করছেন, খুব চিন্তা করছেন। আচ্ছা, ওই মা কি আছে এখানে? মা কি সামনে ঘুরতেছি, এবং আমরা আর বোধহয় বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, জীবনের সাথে আছে, আপনাদের প্রফেশনের সাথে আছে। কোন মা ভাত দেয় না? মা একবারে মা। হ্যাঁ, ঠিক আছে, আমি কাউন্টডাউনে যাচ্ছি। চলে যান। আমি ফেলে দিয়েছি। 4 3 কোন মা ভাত দেয় না? একটু লিখ করে দেন আনসার। 0 টাইম আপ। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। আপু, আপনি কি পারবেন এটার উত্তর? যদিও কোনো নাম্বার যুক্ত হবে না। না, আমি এরকম কোশ্চেন শুধু শুধু আনসার। আচ্ছা, তাহলে আমি নদী আপুকে এটার উত্তরটা বলেই দেই, সেটা হচ্ছে সিনেমা। যেটা এবার তাহলে সময় হলো তানিন আপুর কাছে যাওয়ার। তানিন সুবা আপুর জন্য প্রশ্ন থাকছে, খুব সহজ প্রশ্ন, একদম টেনশন নেই, আর কিছু নেই। কোন দেশে মানুষ নেই? একদম সহজ, একটু ভাবলেই পাওয়া যাবে। কোন দেশে মানুষ নেই? একটু টেকনিক্যালি চিন্তা করলেই পাওয়া যাবে। এমন দেশ আছে যে দেশে মানুষ, কোন দেশে মানুষ নেই? টেকনিক্যালি চিন্তা করে যে সিনেমা বানাই দিচ্ছে এরকম করে। আমি 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 আরেকবার একটু বলছি, কোন দেশে মানুষ নেই? আমাকেও ক্লু দেন। কোন দেশে? হ্যাঁ, ক্লুটাই হচ্ছে কোন দেশে মানুষ নেই। কোন দেশে?
সব দেশেই তো মানুষ আছে। হ্যাঁ, শব্দটার ভিতরে দেশ আছে কিন্তু সেখানে মানুষ নেই। স্বদেশ, স্বদেশ তো আমার নিজের দেশ। স্বদেশে তো স্বদেশ তো নির্দেশ। হ্যাঁ, স্বদেশ না। এর চাইতে বেশি সময় আর দিতে পারছি না, আমি এত প্রেশার নিতে পারছি না। কারণ জানা যাচ্ছে 5 4 3 2 2 1 1 0 0 0 Action. 0 টাইম আপ। আমি বলে দিচ্ছি উত্তরটা। আপু 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 কি পারবেন? আমি তো না। চেষ্টাই করব না। না, চেষ্টাই করবে না। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সন্দেশ। সন্দেশ যেখানে স্বদেশের দেশ জায়গায় আছে, নয় দাঁড় দিলেই তো হয়ে যেত। সন্দেশ যেখানে দেশ আছে কিন্তু মানুষ সন্দেশ, নেই। খাবার দেশ, সন্দেশ। আপু কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছিলেন। সন্দেশ, আমি স্বদেশ, স্বদেশ স্বদেশ থেকে থেকে সন্দেশ এটা কাছাকাছি কোনো বাড়ি ছিল। দূরে আসে না। 2 রাউন্ড মিলে আপনাদের দুজনের নাম্বারই লজ্জা 0। হয়। বললাম। দর্শক, এবার যাচ্ছি আবার ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, কাজ পরের সাথে থাকবেন। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। দেখছিলেন চ্যানেল এস নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিজ। আপু, আবার আসবো আপনাদের সাথে গল্পে। আমাদের অনেক গল্প, অনেক আড্ডা এখনো বাকি আছে। আচ্ছা, নদী আপুর কাছে একটু জানতে চাইবো যে আপু, এই যে ডিরেকশনে মেয়েরা কাজ করছে, তো এটা মেয়েদের জন্য আসলে কাজ করাটা কতটা স্ট্রাগেলের, বা যারা নতুন আসতে চায় এই প্রফেশনে তাদের জন্য আপনি কি বলবেন? খুব সুন্দর একটা কোশ্চেন। এই প্রফেশনটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটা প্রফেশন। যদি কেউ এটাকে ভালোবেসে শিখে কাজটা করে তাহলে এখান থেকে ব্রাইট একটা ফিউচার হওয়াটা খুবই ইজি। কিন্তু মেয়েদের জন্য খুব স্ট্রাগল করতে হয়। যেমন আমাদের তো মানে দুইটা সেক্টরকে এক করে তখন একটা প্রোডাকশন তৈরি করতে হয়। একটা হচ্ছে ডিরেক্টর আর একটা হচ্ছে প্রডিউসার। এই যে আমরা বলি বাবা মা মিলে একটা সন্তান যেভাবে জন্ম দেয়, ঠিক সেভাবে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার ওরকম একটা সম্পর্ক। তো ওই প্রডিউসারকে মেনটেন করা, ধরুন ওই প্রডিউসারকে একটা গল্প বুঝিয়ে বাজেট নিয়ে তাকে ম্যানেজ করে এই প্রফেশন মানে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে ইনভেস্ট করাটা খুবই কঠিন। কারণ একটা টাকা তার ব্যাংকে গচ্ছিত থাকে, সেই টাকাটা কিন্তু এখানে এসে ইনভেস্ট করাটা এটা খুব টাফ জব, রাইট। খুবই ক্রিটিক্যাল। মানে একটা প্রোডাকশন সম্পর্কে আপনাকে লাভ লস সব কিছু বোঝাইতে হয়। আর তখন দেখা যাচ্ছে মিটিং করতে হয়, একের অধিকবার মিটিংয়ে বসতে হয়, এখানে যেতে হচ্ছে। হয়তো প্রোডাকশন থেকে বা প্রডিউসার লেভেল থেকে বললো যে আপনি শেরাটনে আসেন। এখন অনেক মেয়ের পক্ষে কিন্তু শেরাটন বা সোনারগাঁয়ে যে মিটিং করা পসিবল না, যার জন্য হয় কি মেয়েদের জন্য কাজটা খুব কম হয়। আপনি দেখবেন ফিমেল যেসব ডিরেক্টর আছে এদের কাজের সংখ্যা কম, কারণ হচ্ছে এরা প্রোডাকশনটাকে ওইভাবে অ্যারেঞ্জ করে আনতে পারে না, রাইট। যার জন্য এদের মানে কাজের সংখ্যা কম কিন্তু এদের কাজের মান ভালো। এরা অনেক ভালো কাজ করে, এরা যে কাজটা করে সে কাজটা খুব গোছানো যত্ন এবং করে করে। সুন্দর গল্পে মানে বেঁচে থাকার মতো কাজ করে। কিন্তু এদের জন্য টাফ হচ্ছে ওই যে লিঙ্ক করে যে প্রডিউসারটা অ্যারেঞ্জ করে নিয়ে আসে, যে বাবার জন্ম দেয়া, এটা খুব কঠিন। আর এইখানে যারা হচ্ছে মনে করবে যে ইয়েস আমি অ্যাজ এ ডিরেক্টর আমি ফিমেল না, এই চিন্তাটা যদি কেউ করতে পারে তাহলে সে সাকসেস মানে করতে পারবে এখানে। যদি মনে করে যে না, যেমন আমাকে যে আমি আমার গেটআপের কথাই বলি, আমার মনে আছে যে 24 থেকে আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি হিজাব পরে বা আপনি এভাবে কাজ করছেন, আপনি কি প্রতিবন্ধকতার পড়ছেন কিনা। আমি কিন্তু পড়েছি, আমাকে অনেকে এইভাবে বিভিন্ন কোশ্চেন করেছে যে আপনি হিজাব পরেন, আপনি কেন হচ্ছে সিনেমা বানাচ্ছেন। আমার কোশ্চেনটা এরকম, ব্যাংকারও তো যে ব্যাংকে জব করছে সেহেতু এটা আমার একটা ড্রেস, আমি এটা পরে যে কাজ করতে পারবো না সেটা কোনো কথা না। এক্স্যাক্টলি। তো এই বিশেষ করে ড্রেস আপ একটা ফ্যাক্ট হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি সেটা প্রুভ করেছি যে তোমার যদি দক্ষতা থাকে, তুমি যদি কাজে ভালোবাসা থাকে, তুমি সেটা করতে পারবে তোমার যোগ্যতা দিয়ে। তো যারা কাজ করতে চায়, আমি আবারও বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে ফিমেল ডিরেক্টরের সংখ্যা খুবই কম। যদি কেউ আসতে চান খুব ভালোভাবে জেনে বুঝে শিখে আসতে পারেন, খুব সুন্দর একটা ক্যারিয়ার হবে, খুব সুন্দর একটা মানে বেঁচে থাকার মতো একটা কাজ করে যেতে পারবেন। একজন ব্যাংকার যখন দুনিয়া থেকে চলে যাবে তার আইডেন্টিটি কিন্তু ওখানেই শেষ। তো আমাদের প্রফেশনটা হচ্ছে আমরা চলে যাওয়ার পরেও আমাদের নামটা রয়ে যাবে, মানে অক্ষত যে আর্কাইভ হয়ে থাকে আমাদের কাজগুলো। তো এটা আমি মনে করি সৃষ্টি, যারা সৃষ্টিতে বিশ্বাসী, যারা সৃষ্টি করতে ভালোবাসে তারা অবশ্যই আসতে পারে, তবে অবশ্যই জেনে বুঝে শিখে নিজেকে তৈরি করে এই ফিল্ডে আসতে হবে। খুব দুর্বল মানসিকতা নিয়ে এখানে
কাজ করাটা কঠিন। আচ্ছা, তানিম সুভা আপুর কাছে এবার আমি যাব। আপনি গানের মানুষ ছিলেন, যে গান থেকে একেবারে অভিনয় চলে আসা, এই ব্যাপারটা কিভাবে হলো? আপনার ঠিক কোন মুহূর্তে মনে হয়েছে যে আপনি গানের পাশাপাশি অভিনয়টা খুব ভালো পারবেন? আসলে আমি যখন আসি তখন এটার পেছনের গল্পটা তো অনেক বড়। কারণ আমি যখন গানের জন্যই বাসা থেকে আসি, সেটা তো পালিয়ে আসছিলাম। আচ্ছা, তো পালিয়ে আসা থেকে যখন আমি বাদ পড়ে যাই গানে, তখন অনেক মন খারাপ হয়ে যায়। তখন চিন্তা করি, আমি যে বাড়ি থেকে পালিয়ে আসলাম, আমি এখন এভাবে যদি বাড়িতে যাই তাহলে বাড়ি যেয়ে কি বলবো। আরো তো অনেক কাহিনীর মধ্যে আছেই। তখন আমাকে হচ্ছে আমার যারা ওয়েল উইশার বা আশপাশে ছিল তারা আমাকে বলেছে, যেহেতু তুমি গানে বাদ পড়ে গেছো, একটা কাজ করো, কিন্তু দেখতে অতটাও খারাপ না, মোটামুটি আছো, তোমাকে দিয়ে অভিনয়ে কিছু একটা করা সম্ভব। তুমি নাচ গান এগুলো পছন্দ করো। আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ, বাট আমি সবসময় আমার এই সাইডটা একটু ভালো লাগতো তখন থেকেই। তো সেই জায়গা থেকে আমি গান একদমই বাদ দিয়ে দিইনি, তখনও সাইডে রেখে তারপরে হচ্ছে তখন আস্তে আস্তে করে অভিনয়ের দিকে আমি চলে আসি। যে না, যেহেতু বাড়ি থেকে পালিয়ে আসছি, একটা জায়গায় অন্তত নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হোক। হ্যাঁ, আমার একটা কিছু একটা করা দরকার, এখানে আমি করব, কিছু একটা করতেই হবে। ওই জায়গা থেকে অ্যাক্টিং এ রয়ে যাওয়া আমার। বাহ, চমৎকার। যেটা হয় যে এই যে সোশ্যাল মিডিয়ার একটা সময়, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের সমালোচনা বা নেগেটিভ পজিটিভ অনেক কিছু ফেস করতে হয়। তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে ফেস করেন, কিভাবে দেখেন? শুরুতে আমার খুব খারাপ, প্রশ্নটা দুজনের জন্যই থাকবে, আর এরপর নদিয়াপুর কাছে আসবো। শুরুতে যখন দেখতাম আমাকে নিয়ে কেউ বাজে একটা কমেন্টস করলো ফেসবুকে আমার পোস্টের নিচে, বা বাজে কমেন্ট খুব কমই শুনেছি আমি, তখন না খুব খারাপ লাগতো। তারপরে যখন বুঝতে শিখলাম যে না, ঠিক আছে, সমালোচনা তো থাকবেই, আলোচনায় আসতে গেলে সমালোচনার উল্টা ধাওয়া খাওয়াখাওয়ি করেই আসতে হবে। তো আস্তে আস্তে যখন কাজের পরিমাণও বেড়ে গেল, আমার হেটার্স তো থাকবেই, সবাই আমাকে ভালোবাসবে এমন তো না, দুই একজন মানুষ পিছনে লেগে থাকবে, আর তাদের সমালোচনাই আজকে আমাকে আপনাদের সামনেও নিয়ে আসছে। আমাকে যে যাই বলুক, কখনোই আমি ওটাকে ধরে রাখিনি, সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। চমৎকার। আমি শুধু আমার যে এইমটা আমি সেখানে ফোকাস করে রেখেছি, আর ইনশাল্লাহ সামনেও এভাবেই যাব। বাহ, চমৎকার। নদিয়াপুর কাছে একই প্রশ্ন। আমি আসলে সোশ্যাল মিডিয়াটাকে খুব একটা ফোকাস করি না, কারণ সোশ্যাল মিডিয়া আমার মনে হয় না বেঁচে থাকার কোনো মাধ্যম। এটা হচ্ছে আজকে একটা টপিক আপনাকে নিয়ে আসছে, কয়দিন দেখবেন আপনার যন্ত্রণায় আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারবো না, মাসখানিক যাবে, ওর ব্যাপারে আসবে। তো যেটা হলো খুব ক্ষণস্থায়ী, সেখানে আমি সময় নষ্ট করি না। আমি বেঁচে থাকতে চাই, আমার কাছে কথা, আমি এমন কিছু করতে চাই, এমন কাজ করতে চাই যে কাজ আমাকে বাঁচিয়ে রাখবে। তো সোশ্যাল মিডিয়ার কোনো ব্যাপারে আমি প্যারাই নিই না। কে কী লিখলো, আমার ছবি অনেক সময় পোস্ট হয়, অনেক নিউজ হয়, আমার আত্মীয় স্বজন বলে, আমার শুভাকাঙ্ক্ষী কাছের ভাই বন্ধুরা বলে এরকম করে এটা হয়েছে, এরকম করে ওটা হয়েছে, তো এটা কোনো ব্যাপারই না, কারণ ওটা তো আমি পাত্তাই দিই না, দেখিই না। কমেন্ট সেকশনে কমেন্ট আসে, আমি কমেন্ট করি না, কারণ হচ্ছে আমি জানি এটা দুদিন পরে থাকবে না। যার কোনো অস্তিত্ব নিয়েই সেটা নিয়ে সময় নষ্ট করার মতো ওই বোকামি কাজটা আমি করি না, বরঞ্চ কাজে ফোকাস করা। আমি ভালোবাসি, আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসে, আপনাদের ভালোবাসা আমার শক্তি, আপনাদের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে, সোশ্যাল মিডিয়া আমাকে বাঁচিয়ে রাখবে। ওটা আজ আছে, কাল নেই। আমি আর্কাইভের মানুষ, আমি আর্কাইভ হয়ে থাকতে চাই। হ্যাঁ, যেটা সৃষ্টি করে রেখে যাব সেটা জমা থেকে যাবে। তো অনেকক্ষণ আমরা খুব সিরিয়াস আলাপ করলাম, তো এখন আমরা আবারও যাব হচ্ছে, আবার ফেল মারাবে, আবার ফেল করাবেন না, এবার যাব আমরা ধাঁধা পর্বে। এটা কিন্তু একেবারে বাজি উল্টে যাওয়ার, হ্যাঁ, উল্টে যাওয়ার খেলা। এখানে 30 নম্বর থাকবে, আগের নম্বর 000, হ্যাঁ 000, কিন্তু এবার আমাদের 30 নম্বরের খেলা থাকবে, যেটা এখানে নেগেটিভ মার্কিংও আছে। যদি উত্তর না হয়, না পারেন, চুপ করে থাকলে চুপ করে তো থাকাই যাবে না, কারণ আমরা এখানে আড্ডা দিতে ও হচ্ছে ও বিনোদন টিভি, হ্যাঁ, ওর নাম দিয়েছিলাম আমরা বিনোদন টিভি। তো আজকে ওকে দিয়ে সম্ভবত 30 মার্কস কভার হবে, ও পারবে না। এই রাউন্ডের এই ধাঁধা খুব খুব সহজ ধাঁধা। আমরা প্রথমেই হচ্ছে নদিয়াপুর কাছে যাচ্ছি। নদিয়াপুর প্রশ্ন খুব সহজ প্রশ্ন, কঠিন কিছুই না। জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড়, আর মানুষ ছাড়া শহর, বলো তো দেখি ভাই কোথায় খুঁজে পাই? জল ছাড়া নদী,
পাথর ছাড়া পাহাড় আর মানুষ ছাড়া শহর, বলো তো দেখি ভাই কোথায় খুঁজে পাই? দিদি ওনারা কোথায় পায়? কোথায় আছে? মনের আছে? ভিতর। না, বাস্তবেই আছে। জল ছাড়া নদী, পাথর জল ছাড়া ছাড়া পাহাড়, নদীতে চোখ। ধাঁধা, সবগুলো ও একসাথে আচ্ছা। আছে। খুব জল সহজ, ছাড়া খুব নদী, সহজ। পাথর ছাড়া পাহাড়, আজকে না প্রেসার হাই হয়ে গেছে এত tension। মানুষ ছাড়া শহর, বলো তো দেখি ভাই কোথায় খুঁজে পারবো পাই? না। পারবো না। আর একটু চেষ্টা করেন, খুব সহজ। না না একটু পারবো না। ভাবেন, মনে এক হচ্ছে। জায়গায় আছে, সবকিছু একটা জায়গায় আছে। ও দেখি। ভাবে বলে পারবো না, বলে দেন পারবো না, বলে দেন। বলে দিই। আপু আপু দিদি, কি না, পারতে না, আমি চান? এরকম পারবো নাম্বার না দিবে না এটা। বলো। আমার দরকারই নেই কথা বলার এখানে। দেখা গেছে ভালো না, লাগে। আপু খুব সেফ জোনে থাকতে চাই, যে কথা আমি- বলারই আমি- দরকার আমি নেই। পারবো না। ভুল হলেই যদি নেগেটিভ মার্কিং হয়ে যায়, কারণ এটা তো নেগেটিভ না, মার্কিং ভাবি এর পারে। আপু কি তাহলে বলে দিব উত্তরটা? আমি সারেন্ডার করেছি। টাইম আপ, ওকে। বলে দিচ্ছি তাহলে, এটা হচ্ছে মানচিত্র। মানচিত্রে এত সবকিছু কঠিন। একসাথে থাকে। বলো কত দেখি বড় কঠিন। কোথায় চলে গেছে? তানিনাপুর কাছে যাচ্ছি ধাঁধা নিয়ে। তার আগে দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম। অভিনন্দন আপনাকে, আপনি পেয়ে যাচ্ছেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, এবং সেটি আপনার কাছে পৌঁছে যাবে, এবং পাওয়ার পর আপনি নিশ্চয়ই সেটার অনুভূতিটা জানিয়ে দেবেন গার্লস পাওয়ারের গ্রুপে। দর্শক, এবার যাব তানিনাপুর কাছে। তানিনাপুর ধাঁধা হলো, কোন সে পালোয়ান নাকে বসে ধরে কান? চশমা। বাহ বাহ, তানিনা আপু একদম এক চান্সে এটার উত্তর দিই। এই জন্য 30 আমি marks। বলেছিলাম এটা হচ্ছে বাজি পাল্টে যাওয়ার হ্যাঁ হ্যাঁ রাউন্ড। 30 মার্কস। এবং 2 রাউন্ড পর আমাদের টোটাল মার্কিং হলো তারিনাপু 30 এবং আমি নদী 0 আপু 0 0। -15। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের প্রশ্ন। 10 মাথা 1 হাত, চলমান তাবু, রোদে জলে তাবু মেলে, হেঁটে যান বাবু, কি সেটা? কুইজটি দেওয়া থাকবে আমাদের গার্লস পাওয়ারের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে, যেখানে আপনি কমেন্টের মাধ্যমে উত্তরটি দিতে পারেন এবং উত্তর দিয়ে জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আপু, এই যে গার্লস পাওয়ারে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, কেমন লাগলো? আপনাদের অনুভূতি জানাবেন। আসলে আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে ভাবির সাথে এই ফার্স্ট টাইম আমার কোনো এই ধরনের প্রোগ্রামে আসা। তাছাড়া তো গল্প আড্ডা দিয়ে আপনার সাথেও ভালো লাগলো, আর কুইজের কোশ্চেনগুলো যদি সবগুলো দিতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো। অনেক ধন্যবাদ। আপু, আপনার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, কারণ অনেকদিন পর হচ্ছে আমার সেই টুকটুকিটা আজকে বড় হয়ে খুব ম্যাচিওর ভাবে কোশ্চেন অ্যান্সার করেছে, যে প্রেসে যে কথা বলতে পারতো না, আজকে দেখলাম ঠাস ঠাস করে অ্যান্সার করেছে। আর খুব বেশি ভালো লাগছে যে আপনার সঙ্গে শো করেছি, আপনি খুব ভালো শো করেছেন, খুব সুন্দর কথা বলেন। আর গার্লস পাওয়ার একটা অন্যরকম নাম, কারণ পাওয়ারফুল একটা ব্যাপার আছে। খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। পারফেক্ট ইলেকট্রনিক্সকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় হলো আমাদের অতিথিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার। প্রথমেই আমরা যাব রানার আপের হাতে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট তুলে দিতে। থ্যাংক ইউ। রানার আপ হচ্ছেন নদী আপু। থ্যাংক ইউ পারফেক্ট ইলেকট্রনিক্সকে। এত সুন্দর গিফট প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ। এবার সেই ক্ষণ এসে গেছে আমাদের বিজয়ীর হাতে গিফট তুলে দেওয়ার। এই ভাবির সুবা সাথে আপু? জিতে গেলাম। একদম শেষ পর্যায়ে এসে সে বাজি উল্টে থ্যাংক ইউ দিয়েছে। সো মাচ পারফেক্ট ইলেকট্রনিক্স আর হচ্ছে চ্যানেলস। অনেক ধন্যবাদ। দর্শক, কথায় কথায় অনেকটা সময় চলে গেল, কখন যে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ সাথে ছিলেন গার্লস পাওয়ারের পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হুমায়রা।